যে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে এটা তোমরা জানো রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন। তবে পরীক্ষাটা ছিল আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, এতে তিনি কি কি ব্যবহার করেন এই পরীক্ষায়? 0.0004 সেন্টিমিটার পুরুত্বের সোনার পাত, তারপর জিঙ্ক সালফাইড, পর্দা এবং আলফা কণা ব্যবহার করেছেন। আলফা কণার উৎস হিসেবে তিনি ব্যবহার করছিলেন কি? রেডিয়াম নামক তেজস্ক্রিয় আইসোটোপ। আচ্ছা, এই পরীক্ষার মাধ্যমে তিনি তার মডেলটি দিয়েছেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। এগুলো তোমরা জানো। তাহলে কি কি ব্যবহার করেন এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য পড়ে রাখবা। যে সোনার একটা বিশেষ ধর্ম আছে, এটাকে পাতলা পাতে পরিণত করা যায়, অতি পাতলা পাতে পরিণত করা যায়। আর জিঙ্ক সালফাইড পর্দার উপর যখন আলফা কণা আঘাত করে তখন আলোক ছটা সৃষ্টি হয় বা প্রতিপ্রভা সৃষ্টি হয়। এই প্রতিপ্রভার মাধ্যমে আলফা কণাগুলোকে কি করা যায়? গতিপথ শনাক্ত করা যায়। তাহলে প্রতিপ্রভা যে সৃষ্টি হয়, আলফা কণা জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দার উপর প্রতিপ্রভা সৃষ্টি করে, আলোক ছটা সৃষ্টি করে। এই আলোক ছটার মাধ্যমে আমরা কি শনাক্ত করি? আলফা কণার গতিপথ। ওকে, আমরা একটু দেখি যে পরীক্ষার সরঞ্জামগুলো কিভাবে স্থাপিত হয়। তার আগে একটু জেনে নেই আলফা কণা কি। তোমাদের জানা আছে আলফা কণা কি? জি স্যার। বলো আলফা কণা কি? স্যার বলে গেছি স্যার। স্যার হিলিয়াম নিউক্লিয়াস কি? হিলিয়াম নিউক্লিয়াস বলা যায়। যে হিলিয়াম নিউক্লিয়াস আসলে ওইভাবে বলা যাবে না। যে মনে করো একটা তেজস্ক্রিয় আইসোটোপ, ধরো রেডিয়ামের নিউক্লিয়াস। এই রেডিয়ামের নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে। ধরো এই লাল গুলো হচ্ছে নিউট্রন আর ব্লু কালার গুলো হচ্ছে কি? প্রোটন। তো একসাথে যদি নিউক্লিয়াস থেকে দুটো প্রোটন আর দুটো নিউট্রন একত্রে বের হয়ে যায়, যে কণাটা পাওয়া যাবে এটাকেই বলবো আমরা কি? আলফা কণা। আলফা কণার বিষয়টা কি বুঝছো? তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াসে মনে করো অনেক প্রোটন আর নিউট্রন আছে, আর একসাথে যদি দুটো প্রোটন দুটো নিউট্রন কণা হিসেবে একত্রে বের হয়ে যায়, তাহলে এটাকেই কি বলবো আমরা? আলফা কণা। তাহলে এর গঠন কি? দুটো প্রোটন আর দুটো নিউট্রন দ্বারা গঠিত। এটাকে কম্পোজিট কণা বলা হয়। কি কণা? কম্পোজিট কণা। কম্পোজিট কণা। মৌলিক কণাগুলো একত্রে যুক্ত হয়ে একটা কণা গঠন করবে, কিন্তু এই পরমাণু হবে না। যেমন দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রন আছে কিন্তু ইলেকট্রন নাই, এটা কোনো পরমাণু না। তাহলে এইরকম একাধিক মৌলিক কণার সমন্বয়ে গঠিত কণাগুলোকে কি বলা হয়? কম্পোজিট কণা। যেমন একটা কম্পোজিট কণার নাম শুনলে তোমরা আলফা কণা, আর একটা কম্পোজিট কণা কি হচ্ছে? ডিউটেরন। ডিউটেরন একটা প্রোটন আর একটা নিউট্রনের সমন্বয়ে গঠিত হচ্ছে কি? ডিউটেরন। এটা কি বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে কম্পোজিট কণা কি? যদি বলা হয় কম্পোজিট কণা কি, তাহলে কি বলবে? একাধিক মৌলিক কণার সমন্বয়ে গঠিত কণা কিন্তু পরমাণু নয়, এরকম কণাকে কি বলা হয়? কম্পোজিট কণা বলে। তো এই আলফা কণা এক প্রকার কম্পোজিট কণা, ডিউটেরন একটা কম্পোজিট কণা। তাহলে ডিউটেরনে একটা প্রোটন থাকে আর একটা নিউট্রন। যাই হোক, আলফা কণার প্রতীক আলফা দেওয়া যেতে পারে। আর আলফা কণায় যেহেতু দুটো প্রোটন থাকে, প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1, তাহলে দুটো প্রোটনের আপেক্ষিক চার্জ কি হবে? +2। তাহলে এটাকে আলফা 2+ দ্বারা প্রকাশ করা যায়। হিলিয়াম 2+ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু মাথায় রাখবে আলফা কণা হিলিয়াম পরমাণু থেকে উৎপন্ন হয় না। হিলিয়াম কি ইলেকট্রন ত্যাগ করে? সাকিব,
না স্যার। তাহলে হিলিয়াম তো ইলেকট্রন ত্যাগ করে না, বাট হিলিয়াম 2+ দ্বারা আলফা কণাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে আলফা কণার সোর্স কি? কোথা থেকে আলফা কণা উৎপন্ন হয়? স্যার তেজস্ক্রিয় মৌল থেকে। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হচ্ছে আলফা কণার উৎস। ওকে, হিলিয়াম দ্বারা জাস্ট প্রকাশ 2+ দ্বারা প্রকাশ করা হচ্ছে, বাট হিলিয়াম ইলেকট্রন ত্যাগ করে আলফা কণায় পরিণত হয় না, মাথায় রাখবে। ওকে, তো আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত কণা। আমরা আলফা কণার কিছু বৈশিষ্ট্য জানলাম, এখন জানবো যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কিভাবে রাদারফোর্ড তার পরমাণু মডেলটি প্রদান করেন। তা আমরা একটু চিত্র দেখি। এখানে একটা চিত্র দেখছো তোমরা অলরেডি, এগুলো হয়তো বা বইয়ে পড়ছো, ভিডিও দেখছো, যে এখানে একটি কি আছে, এটাকে লেড ব্লক বলা হয়। তাহলে একটা লেড ধাতুর একটা খণ্ড, এই খণ্ডের ভিতরের দিকে কি গর্ত করে এর মধ্যে কি রাখা হয়? মনে করো তেজস্ক্রিয় আইসোটোপ, মনে করো রেডিয়াম নেওয়া হয়েছে বা রেডন নেওয়া হবে, এরকম তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ভিতরে নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এভাবে লেড ধাতুর খণ্ডের ভিতরে গর্ত করে রাখা হলো কেন? এটা জানো কেউ? না স্যার। কারণ হচ্ছে এখন যদি আমরা খোলা অবস্থায় রেডিয়াম ধাতু রাখতাম, আলফা কণাগুলো এদিক দিয়েও যেতে পারতো, সব দিকে ছড়াই যেতে পারতো, চতুর্পাশে ছড়াই যেতে পারতো। কিন্তু লেড ব্লকের মধ্যে রাখার কারণে লেড ব্লক ভেদ করে আলফা কণাগুলো এদিকে যেতে পারবে না, এদিকে যেতে পারবে না, এদিকে যেতে পারবে না, শুধু একদিকেই যেতে পারবে। তাহলে আলফা কণার গতিপথ একমুখী করার জন্য কি করা হয়? লেড ব্লক ব্যবহার করা হয়। এখন দেখো, এই যে একটা, এটা হচ্ছে কি জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত একটা পর্দা। তাহলে মাঝখানে একটা জায়গায় কি ফাঁকা রাখা হয়েছে, যে এই উৎস থেকে আলফা কণা বের হওয়ার পর এই সোজা এই পথে কি যাবে। তো আলফা কণার যেহেতু গতিপথ এটা, তাহলে সোজা চলে গিয়ে এইখানেই মনে করো আঘাত করার কথা, শুধু এই জায়গাটায় আঘাত করার কথা, এখানে বা এখানে এগুলা জায়গায় আঘাত করার কথা না। আচ্ছা, মাঝখানে কি রাখা হয়েছে? একটা সোনার পাত। সোনার পাতের পুরুত্ব হচ্ছে অনেক কম, একবারে পাতলা সোনার পাত, 0.0004 সেন্টিমিটার না, আরো একটা জিরো আছে। কয়টা জিরো? স্যার 3টা। ঠিকই আছে স্যার। 3টা, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, 3টা 0.4 সেন্টিমিটার, তার মানে কি 10,000 ভাগের 4 ভাগ এরকম সেন্টিমিটার এককে। আচ্ছা, খেয়াল করো, এখন এই সোনার পাতের মধ্যে অসংখ্য সোনার পরমাণু আছে। পরমাণুগুলো তো আমরা খালি চোখে দেখি না, অনেক ছোট। তো এগুলোকে জুম করে আমরা আমাদের বড় করে নিচ্ছি আর কি, এরকম যে ধরো দেখা যায় না, কিন্তু আমরা কি এটাকে জুম করে নিলাম। এখন সোনার পাতের ভিতর দিয়ে যখন আলফা কণাগুলো যায়, এখন সোনার পরমাণু দ্বারা তো আলফা কণা কি বাধাগ্রস্ত হওয়ার কথা, এটা ভেদ করে যাওয়ার কথা না, কিন্তু তারপরও চলে যায় কেন? এই বিষয়টা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। তাহলে তিনি তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় পর্যবেক্ষণ করেন আলফা কণাগুলো সোনার পাত ভেদ করে বিভিন্ন জায়গায় প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। এখানে প্রতিপ্রভা সৃষ্টি করলো, এখানে প্রতিপ্রভা সৃষ্টি করলো, এখানে করতেছে, এখানে করতেছে, এখানে করতেছে, এদিকে করতেছে, আরো অন্যান্য জায়গায় করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আলফা কণাগুলো বিভিন্ন জায়গায় প্রতিপ্রভা সৃষ্টি করে কেন, বা স্পার্কিং তৈরি করে কেন, আলোকছটা তৈরি করে কেন? কি হতে পারে কারণ? বড় একজন। নয়ন, সাকিব, বা কি কারণ হতে পারে? স্যার প্রশ্নটা কি ছিল?
যে আলফা কণাগুলো বিভিন্ন জায়গায় প্রতিপ্রভা সৃষ্টি করে কেন? স্যার আলফা কণা হচ্ছে স্যার ধনাত্মক, আর স্যার সোনার নিউক্লিয়াসটা হচ্ছে স্যার তাই স্যার ধনাত্মক ধনাত্মকে স্যার বিকর্ষণ করে। এখন আমার তো সে পর্যন্ত নিউক্লিয়াস সম্পর্কে ধারণাই ছিল না। ধরো তুমি রাদারফোর্ডের জায়গায় আছো, তুমি পরীক্ষাটা ফার্স্ট করতেছো, জি স্যার। তাহলে এই অবস্থায় তুমি চিন্তা করো একটু যে কেন আলফা কণাগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে। তো একটা হচ্ছে, দেখো আলফা কণা সোজা যদি বের হয়ে যায়, সোজা বের হয়ে যাওয়া মানে কি আলফা কণা গতিপথে কোনো বাধা পায়নি, তাহলে 1 নম্বর কারণ হচ্ছে গতিপথে কোনো বাধা পায়নি, তাই না? আর বিপরীত দিকে এইদিকে সোনার পথ যেদিকে আছে এই দিকেই ফিরে আসা মানে কি আলফা কণা বাধা পেয়ে ফিরে আসে একটা, তাহলে বাধা পেয়ে ফিরে আসে, একটা গতিপথে বাধা পায়নি আর একটা বাধা পেয়ে ফিরে আসতেছে, তার মানে বাধাও পাচ্ছে না আবার বাধাও পাচ্ছে, তাহলে দুইটা জিনিস। আরেকটা হচ্ছে আবার বেঁকে যাচ্ছে, দেখা যাচ্ছে আলফা কণাগুলো সোনার পথ ভেদ করে বের হয়ে গেছে, বাট গতিপথ কি বেঁকে গেছে। তাহলে গতিপথ বেঁকে যাওয়ার কারণ কি? তাহলে এই তিনটা বিষয় তিনি তার পর্যবেক্ষণ হিসেবে দায়ী করেন। একটা হচ্ছে আলফা কণাগুলো সোজা বের হয়ে যায়, বাধা পেয়ে বিপরীত দিকে, সোনার পাত যেদিকে আছে তার বিপরীত দিকে ফিরে আসে, আর সোনার পাত ভেদ করে পিছনের দিকে বেঁকে যায়। তাহলে তিনটা পর্যবেক্ষণ তার। এই পর্যবেক্ষণ তিনটা থেকে তিনি কি ধারণা করেন? এই যে এখানে দেখো বিপরীত দিক থেকে এই আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার বিষয়টা দেখানো হয়েছে, যে এখানে কি আছে, যে লেড ব্লকের ভিতরে কি আছে, গর্ত করে ভিতর থেকে কি ভিতরে আলফা কণার উৎস রেডিয়াম রাখা হয়েছে, আলফা কণা ভেদ করে কি আলফা কণা এই গর্ত দিয়ে সোজা চলে আসতেছে, সোনার পাত ভেদ করে কিছু সোজা চলে যাচ্ছে, কিছু বেঁকে যাচ্ছে, আর কিছু সোনার পাত যেদিকে আছে ওই দিকেই কি গিয়ে ওই দিকেই ফিরে যাচ্ছে। সোনার মানে আলফা কণার উৎস যেদিকে আছে সোনার পাত ভেদ করে আসতে পারতেছে না, সোনার পাতের সামনের দিকেই কি ফিরে যাচ্ছে আবার। এখন চিন্তা করো এই বিষয়গুলো থেকে তিনি কি কি ধারণা করেন। এটা আবার হচ্ছে কি আরেকটা ভিউ। তাহলে এখানে ভিতরের ওই যে কি গর্তের ডিমের ধারাটা দেখানো হয়েছে। তো যাই হোক, প্রথম চিত্রটা একটু খেয়াল করো। আচ্ছা এটাই দেখো, যে সোনার পরমাণুগুলোকে আমরা মনে করো কি বড় করে দেখতেছি, এখন জুম করে দেখতেছি। তো অধিকাংশ আলফা কণা চলে যায়, প্রায় 99% আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়। দেখো এগুলো মোটা লাইন, এটা কি মোটা লাইন, এই পাশের একবারে কি যেরকম মোটা আছে এই পাশেও মোটা, আর খুব অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যায়, তাহলে এটা চিকন লাইন, মানে খুব অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যাচ্ছে, আর খুব অল্প সংখ্যক আলফা কণা কি বিপরীত দিকে ফিরে আসতেছে। তাহলে বিপরীত দিকে ফিরে আসা আলফা কণার পরিমাণ প্রতি 20,000-এর মধ্যে প্রায় কি 1টির মতো। আচ্ছা এখন চিন্তা করো কেন এমনটা হয়। তাহলে এই তিনটা পর্যবেক্ষণ থেকে তিনি তিনটা ধারণা দেন, যে বাধা না পেয়ে সোজা চলে যাওয়ার কারণ হচ্ছে যে সোনার পাতের ভিতর দিয়ে কিছু ফাঁকা জায়গা আছে, অধিকাংশ জায়গায় ভিতর দিয়ে কি ফাঁকা, ভিতরটা কি ফাঁকা, ফাঁকা থাকার কারণে আলফা কণা সোজা চলে যায়। আচ্ছা তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে বেঁকে যাওয়ার কারণ হিসেবে কি তিনি কি বলেন, যে বেঁকে যাওয়ার কারণ হিসেবে তিনি বলতেছেন যে আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত, তাহলে বেঁকে যেহেতু যাচ্ছে তাহলে এমন কোনো কিছু দ্বারা বিকর্ষিত হচ্ছে যেটা ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে তিনি যেহেতু অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যাচ্ছে, তিনি ধারণা করেন যে সোনার পাতের ভিতরে খুব অল্প কিছু সংখ্যক জায়গা আছে যেখানে ধনাত্মক চার্জ যুক্ত কোনো কণা থাকবে।
ধনাত্মক চার্জযুক্ত কোনো বস্তু থাকবে। এই ধনাত্মক চার্জযুক্ত বস্তু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত একে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করার কারণে আলফা কণা বেঁকে যায়। তাহলে সোনার পাতের ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ধনাত্মক চার্জযুক্ত বস্তু বা কণা আছে যেগুলো আলফা কণাকে কি বিকর্ষণ করে। এই ক্ষুদ্র কণাগুলো তিনি নাম দেন হচ্ছে কি? প্রোটন। ক্ষুদ্র কণাগুলোর নাম দেন কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে সোনার পাতের ভিতরে অতি পরমাণুর অতি কেন্দ্রস্থলে অতি ক্ষুদ্র পরিসরে এই নিউক্লিয়াস গুলো থাকে, যেগুলো ধনাত্মক চার্জযুক্ত আর নিউক্লিয়াস প্রোটন দ্বারা গঠিত। তাহলে যার কারণে আলফা কণাকে বিকর্ষণ করার কারণে এটা বেঁকে যায়। 3 নাম্বার হচ্ছে কি? কেন ফিরে আসতেছে তার কারণ কি বলেন? কারণ হিসেবে কি চিন্তা করেন? যে আলফা কণা তার থেকে ভারী কোনো বস্তু কণা দ্বারা কি? ভারী কোনো বস্তু কণা দ্বারা কি বাধা পায়। তাহলে এখন সোনার পাতের ম্যাক্সিমাম জায়গাগুলোই হচ্ছে কি ফাঁকা। তাহলে অল্প কিছু ক্ষুদ্র পরিসরে কিছু ভারী বস্তু থাকে। তাহলে নিউক্লিয়াসটাই হচ্ছে ক্ষুদ্র একটা কি বস্তু কণা, যেগুলো পরমাণুর অভ্যন্তরে ক্ষুদ্র পরিসরে থাকে এবং এই নিউক্লিয়াসে প্রোটন গুলো অবস্থিত। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অনেক বেশি, আর এই প্রোটন গুলোর কারণে নিউক্লিয়াসে অতি ক্ষুদ্র পরিসরে প্রোটন এবং কি প্রোটন গুলো থাকে এবং এ কারণে নিউক্লিয়াসটা ভারী হওয়ার কারণে আলফা কণাগুলো নিউক্লিয়াস ভেদ করে যেতে পারে না। আচ্ছা, ওই সময় কিন্তু পারমাণবিক ভর সংখ্যা এগুলো পারমাণবিক ভর ছিল, ভর সংখ্যা ছিল না, এটা মাথায় রাখবা। আচ্ছা, ভর সংখ্যা কেন ছিল না বলতো? সাকিব বলতে পারবা? সাকিব কি আছে নাই? স্যার ঠিক বলতে পারলাম না। আচ্ছা স্যার, তখন কি স্যার স্যার তখনও নিউট্রন আবিষ্কার হয়নি। রাইট, নিউট্রন আবিষ্কার হয় নাই। নিউট্রন আবিষ্কার হয়েছে 1932 সালে। জি স্যার। আচ্ছা, আর আলফা কণা মিশ্রণ পরীক্ষাটা হচ্ছে 1911 সালে। ওকে, তাহলে এখানে শুধু নিউক্লিয়াসে প্রোটন গুলোর অস্তিত্বের কথা বলা হচ্ছে, যে নিউক্লিয়াসে ভারী প্রোটন গুলো কি অবস্থিত ক্ষুদ্র পরিসরে, যার কারণে নিউক্লিয়াস দ্বারা আলফা কণা বাধাগ্রস্ত হওয়ার কারণে এই বিপরীত দিকে আলফা কণাগুলো কি ফিরে আসে। এটা কি বুঝছো তোমরা? ইয়েস স্যার। ওকে, জি স্যার। তো এইখানে ওই বিষয়টাই দেখানো হয়েছে, একই বিষয় এখানে দেয়া আছে। তাহলে সেখান থেকে তিনি কি পরবর্তীতে এই পর্যবেক্ষণ গুলোকে তিনি কি সারাংশ হিসাবে এর মূল কথাগুলো উপস্থাপন করেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। তিনি কি বলেন? রাদারফোর্ডের পরমাণু মডেলে তিনি উপস্থাপন করেন এক কি সম্পর্কে? নিউক্লিয়াস সম্পর্কে, যে পরমাণুর অভ্যন্তরে অতি ক্ষুদ্র পরিসরে একটি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত বস্তু বা কণা বিদ্যমান, এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অতি নগণ্য বা ছোট, আর পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কি কেন্দ্রীভূত থাকে। পরমাণুর সমস্ত ভর প্রায় কি নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এই যে নিউক্লিয়াস সম্পর্কে তথ্যগুলো একটা পয়েন্ট এখানে দেন, আরেকটা পয়েন্ট দেন যে পরমাণু কি চার্জ নিরপেক্ষ। পরমাণু চার্জ নিরপেক্ষ। কেন চার্জ নিরপেক্ষ? যে ধনাত্মক চার্জ গুলো পরমাণুর নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ প্রোটন গুলো নিউক্লিয়াসে থাকে, আর প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন
নিউক্লিয়াসের বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণে এদের চার্জ যেহেতু বিপরীত এবং সমান, তাহলে পরমাণু কি হয়ে যায়? চার্জ নিরপেক্ষ হয়ে যায়। এটা তোমরা 19 পড়ছো। 3 নাম্বার হচ্ছে কি, 3 নম্বর ধারণাটা কি দেন বলো তো? নয়ন বা রুকাইয়া বলো। কি বলবো স্যার? নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার, শুনতে পাই নাই। আচ্ছা, আমি বললাম পরমাণুর রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম ধারণাটা হচ্ছে নিউক্লিয়ার সম্পর্কে, দ্বিতীয় ধারণা হচ্ছে চার্জ নিরপেক্ষতা সম্পর্কে, তৃতীয় ধারণাটা কি? রুকাইয়া বা নয়ন যে কোনো একজন বলো। স্যার মনে নাই। তোমার মনে আছে রুকাইয়া? না স্যার। এই সৌরজগতের সাথে তুলনা করেন না? জি স্যার। সৌরজগতের সাথে তুলনা, এটা মাথায় রাখবা। তৃতীয়, এভাবে জি স্যার। শোনো, যে কোনো বড় বিষয়গুলোকে তোমরা সংক্ষেপে সারমর্ম হিসাবে পয়েন্ট আকারে মাথায় রাখবে, তাহলে আর কখনো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টা ধারণা, নিউক্লিয়ার সম্পর্কে, চার্জ নিরপেক্ষতা আর সৌরজগতের সাথে তুলনা। সৌরজগতের সাথে তুলনাটা কি? যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো কি করে? বিভিন্ন কক্ষপথে বা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। যেমন সূর্যের চারপাশে বৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো কি আবর্তন করে। তাহলে এটা হচ্ছে পরমাণুর সাথে সৌরজগতের তুলনা, এগুলো তোমরা জানো। এখন এখানে প্রশ্ন আসে যে ইলেকট্রন গুলো তো পরস্পর কি সমচার্জ বিশিষ্ট, এরা তো পরস্পরকে কি বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণের কারণে তো এগুলো কি হওয়ার কথা? নিউক্লিয়াস এরা দূরে যাওয়ার কথা। আবার প্রোটন গুলো পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণের কারণে এরা কি হওয়ার কথা? পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা। এই ধারণাগুলো পরবর্তীতে আস্তে আস্তে চলে আসে। এর আগে রাদারফোর্ডের পরমাণু মডেলের আগে থমসন পরমাণু মডেলে কিন্তু ধারণা ছিল বিপরীতটা, যে নিউক্লিয়াসের পরমাণুর অভ্যন্তরে থাকে ইলেকট্রন গুলো আর পরমাণুর বাইরে থাকে কি প্রোটন গুলো। এই ধারণাটা কি জানো তোমরা? স্যার এখন জানলাম। কেন? ওই যে বিদ্যুৎ প্রবাহের দিক পড়ছো না? জি স্যার, ফিজিক্সে কি পড়ছিলাম হয়? 9 পড়ছো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় না? ইয়েস স্যার। তাহলে এখানে কি প্রবাহিত হয় আসলে? এই যে ধনাত্মক চার্জ, দেখা যায় যে এখানে ধনাত্মক চার্জ কমায় দেওয়া হয়, দিয়ে এখানে ধনাত্মক চার্জ চলে গেছে, তাই না? এরকম। তার মানে আগে মনে করা হয়তো প্রোটন গুলো প্রবাহিত হয়, আগে মনে করা হয়তো কি প্রোটন প্রবাহিত হয়, তার মানে প্রোটন প্রবাহের দিকটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক। কিন্তু পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেল আসার পর দেখা হলো প্রোটন গুলো নিউক্লিয়াসে আর বাইরে ইলেকট্রন। তাহলে এই জন্য ইলেকট্রন প্রবাহের দিক যেটা, তার বিপরীত দিকটাই হচ্ছে কি তড়িৎ প্রবাহের দিক। আগের দিকটা কিন্তু ঠিক রাখা হয়েছে, বিদ্যুৎ প্রবাহের দিক, যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই তড়িৎ প্রবাহিত হয়, বাট ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। খেয়াল করো, বুঝো বিষয়টা, যে প্রোটন তো প্রবাহিত হতে পারছে না। আচ্ছা, তাহলে মনে করো বাইরে ইলেকট্রন বেশি আছে, তাহলে এটার উচ্চ বিভব, আর বাইরে মনে করো ইলেকট্রন এটার কম আছে, তাহলে এই দিক থেকে প্রোটন এইখানে যেতে পারবে না। কিন্তু কি হতে পারে, এই দিক থেকে ইলেকট্রন এই দিকে যাবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর
নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এটা কি বুঝছো? স্যার ইলেকট্রন স্যার কি বিদ্যুৎ না স্যার অন্য কিছু স্যার? বিদ্যুৎ প্রবাহের মূল কারণ হচ্ছে ইলেকট্রন প্রবাহ। কিন্তু আগে তো মনে করা হইতো কি, প্রথমের দিকে যে বিদ্যুতের ধারণাগুলো, তখন কিন্তু মনে করা হইতো জি কি স্যার। প্রোটন প্রবাহিত হয়, ধনাত্মক চার্জ প্রবাহিত হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল আসার পর তো ওটা চেঞ্জ হয়ে গেছে, যে ইলেকট্রন প্রবাহিত হয়। তো প্রচলিত আগের যে ধারণাটা ছিল যে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, সেই প্রবাহের দিকটাই কি রাখা হয়েছে, বিদ্যুৎ প্রবাহের দিক হিসেবে ঠিক রাখা আছে। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, বাট ইলেকট্রন প্রবাহিত হয় কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। এখানে আরেকটা জি বিষয় হচ্ছে স্যার। পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে যদি কি থাকে ইলেকট্রন গুলো থাকে, ইলেকট্রন গুলো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে না? ইয়েস স্যার। তো এই বিকর্ষণ করার পাশাপাশি এরা যে বৃত্তাকার পথে আবর্তন করবে, বৃত্তাকার পথে আবর্তন করলে এরা তো পরমাণু থেকে ছিটকে পড়ে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা, কিন্তু ছিটকে পড়ে যায় না কেন? এর কারণ হিসেবে রাদার ওখানে উল্লেখ করলেন কি, বলো স্যার ওইটাই বলতেছিলাম কারণটা। বলো। স্যার ওই যে স্যার ইলেকট্রন স্যার নেগেটিভ আর নিউক্লিয়াসের মধ্যে স্যার পজিটিভ চার্জ থাকে, দুটো স্যার আকর্ষণ করে। আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, এটাকে বলা হয় স্থির Yes, sir. বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। আচ্ছা, আরেকটা বিপরীত বল আছে, ওটা বলটা কি? স্যার জানি না। এই যে ঘূর্ণনের কারণে একটা বৃত্তাকার পথে কোনো চার্জগ্রস্ত বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, বা যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে ওই বৃত্তাকার বস্তুটা তার ঘূর্ণন পথের বিপরীতে বাইরের দিকে ছিটকে পড়ার জন্য একটা বল লাভ করে। মনে করো তুমি একটা গোল বলকে সুতার মাথায় বা দড়ির মাথায় বেঁধে যদি ঘোরাতে থাকো, ঘুরায় ঘুরায় যদি ছেড়ে দাও, কোন দিকে চলে যায়? সামনের দিকে, বাইরের দিকে। বৃত্তাকার বাইরের কেন্দ্রটা, দিকে। হ্যাঁ, কেন্দ্র থেকে এটা কি বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য একটা বল লাভ করে। এটাকে কি বলা হয়? ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল। ঘূর্ণনজনিত, এটাকে কি বলা হচ্ছে? কেন্দ্রবিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। ওকে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে আকর্ষণজনিত যে ইয়াটা, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, আর ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বলটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, তো এই কেন্দ্র বিমুখী বল আর আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, এই দুটা পরস্পর যদি সমান হয়, তাহলে ওই ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াস থেকে বাইরেও ছিটকে যায় না, আবার কি পরমাণু শক্তি স্তর থেকে ভিতরের দিকেও আসবে না। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে। সেই বিষয়টা তিনি এই 3 নম্বর পয়েন্টে উল্লেখ করছেন। এগুলো 19-এই পড়ছো তোমরা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টি স্বীকার্য বা প্রস্তাবনা। ওকে, এখন রাদারফোর্ডের আলফা কণা মিশ্রণ পরীক্ষাতে কেন জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়? এর মূল কারণ, জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা একটি ভালো ফসফোরোসেন্ট পদার্থ। প্রশ্ন হচ্ছে ফসফোরোসেন্ট পদার্থ কি? যে পদার্থ এর হওয়ায় এর সাথে যখন আয়নের সংঘর্ষে জিঙ্ক সালফাইড পর্দায় এক উজ্জ্বল আলোর বিন্দু তৈরি হয় এবং এটি স্থায়ী চিহ্ন রেখে যায়। জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দার উপর কি হবে? একটি স্থায়ী চিহ্ন, ক্ষত চিহ্ন, আঘাত করার পর ওখানে একটা কি দাগ তৈরি হয়, যা পরবর্তীতে আলফা কণার গতিপথ এবং বিচ্যুতি শনাক্ত করতে সাহায্য করে। মূল বিষয়, আলফা কণার গতিপথ চেনার জন্য আমরা কি করি? এই জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করি।
তাহলে কোথায় আলফা কণাগুলো আঘাত করছে, কেন আঘাত করছে, কতটি আঘাত কোথায় করছে, এগুলো চিহ্নিত করার জন্য জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়। এই যে ডিফ্লেকশন, যে আলফা কণার গতিপথ বেঁকে গেল না সোজা গেল না আবার কি পিছনের দিকে ফিরে আসছে, এগুলা চিহ্নিত করার জন্য জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়। মূল বিষয় এটা। আসলে কোন কণা যখন জিঙ্ক সালফাইডের সংস্পর্শে এসে শক্তি ছেড়ে দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে গ্রাউন্ড স্টেটে আসে, তখন ফোটন নির্গত হয়। কি বলা হচ্ছে? জিঙ্ক সালফাইডের সংস্পর্শে এসে শক্তি ছেড়ে দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে গ্রাউন্ড স্টেট মানে কি নিম্ন শক্তি স্তরে। গ্রাউন্ড স্টেট মানে শোনো, গ্রাউন্ড স্টেট বিষয়টা বুঝো কি? না স্যার। মনে করো সোডিয়াম পরমাণুর গ্রাউন্ড স্টেট হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। সোডিয়ামের কোন ইলেকট্রনটা শক্তি শোষণ বিকিরণ করবে জানো? প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে 1টা ইলেকট্রন। এখন এই ভিতরে 10টা ইলেকট্রন, এগুলা কিন্তু শক্তি শোষণ বিকিরণ করে না। শক্তি শোষণ বিকিরণ করে কে? তৃতীয় শক্তি স্তরের 1টা ইলেকট্রন। এই ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে থাকলে এটাকে বলা হয় ভিত্তি অবস্থা বা গ্রাউন্ড স্টেট। আর ইলেকট্রনটা শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে গেলে, মনে করো 3 নং শক্তি স্তর থেকে 4 নং বা 5 নং বা 6 নং শক্তি স্তরে গেলে, তখন সেটাকে বলা হয় কি এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। এগুলো কি জানো তো? জি স্যার। আচ্ছা, আবার উত্তেজিত অবস্থা থেকে শক্তি বিকিরণ করে কোথায় আসতে পারে? 4 নং এ আসতে পারে, 3 নং এ আসতে পারে। তাহলে সোডিয়ামের ভিত্তি অবস্থা কোন শক্তি স্তর? তৃতীয়। হ্যাঁ, উচ্চতর শক্তি স্তর থেকে অর্থাৎ 4, 5, 6 থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে 3 এ আসলে এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেটে ফিরে আসা। ওকে, তখন ফোটন নির্গত হতে পারে। এভাবে জিঙ্ক সালফাইড কণা শনাক্ত, জিঙ্ক সালফাইড আলফা কণা শনাক্ত করতে পারে। তাহলে ওই যে শক্তি ছেড়ে দেয়, এই শক্তির প্রভাবে জিঙ্ক সালফাইড প্রলেপের উপর স্যার একটা এটুকু একবার বলবেন স্যার। কেটে গেছিল। ভিত্তি অবস্থার বিষয়টা আবার বলি তোমাকে। স্যার আমার একটু ইয়ে হয়েছিল স্যার। বুঝছি আমি। তো দেখো, সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ভিত্তি অবস্থাটা কোন অবস্থা? 2 নং শক্তি স্তরটা 8টা ইলেকট্রন থাকে, প্রথম শক্তি স্তরে 2টা, আর 3 নং শক্তি স্তরে 1টা ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রনটা 3 নং শক্তি স্তরে থাকলে সেটাকে বলা হয় ভিত্তি অবস্থা বা গ্রাউন্ড স্টেট। আর এই 3 নং শক্তি স্তরের ইলেকট্রনটি শক্তি শোষণ করে 4 নং শক্তি স্তরে, 5 নং শক্তি স্তরে বা 6 নং শক্তি স্তরে যেতে পারে। তাহলে উপরের 4, 5, 6 যে কোনোখানে যাক গেলে ওটাকে কি বলবো আমরা? উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। আবার উত্তেজিত অবস্থা থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে কি 3 এ আসতে পারে, 4 এ আসতে পারে বা 5 এ আসতে পারে, বা এভাবে উপরের শক্তি স্তর থেকে নিচে আসতে পারে। তবে এটা গ্রাউন্ড স্টেটে ফিরে আসা না। যখন একবারে 3 নং শক্তি স্তরে ফিরে আসবে সাধারণ অবস্থায়, তখন সেটাকে বলবো আমরা ভিত্তি অবস্থায় ফিরে আসা। এটা কি বুঝছো? স্যার গ্রাউন্ড স্টেট স্যার অর্থ কি? ভিত্তি অবস্থা অর্থাৎ শোনো, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে বিষয়টা বোঝা সহজ। হাইড্রোজেনের ইলেকট্রনটা সাধারণ অবস্থায় কোথায় থাকে বলো তো? 1 নঙ্গে না 2 নঙ্গে না 3 নঙ্গে? স্যার 1 নং স্যার। তাহলে মনে করো 1 নঙ্গে থাকলো। তাহলে এই যে হাইড্রোজেনের এই যে এই ইলেকট্রন বিন্যাসটা 1s1, এটা ভিত্তি অবস্থার ইলেকট্রন বিন্যাস বলা হয়, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। জিএস ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, ভিত্তি অবস্থার। আর যদি ইলেকট্রনটা শক্তি শোষণ করে কি 2s এ দিতে পারে না? জি স্যার। এখন এটা তো ফাঁকা হয়ে গেছে, এটাকে কি ভিত্তি অবস্থা বলা যায় না কি অবস্থা বলা হয় এটাকে? স্যার উত্তেজিত অবস্থা বলা যেতে পারে। এক্সাইটেড স্টেট। আবার 2s এ না গিয়ে কি হতে পারে? 2p তে যেতে পারে, 3s, 3p ওগুলাতে যে কোনোটাতে যেতে পারে। ওকে, তাহলে উপরে যে কোনোখানে থাক ওটা উত্তেজিত অবস্থা। আর শুধুমাত্র ইলেকট্রনটা যদি 1s এই থাকে তখন ভিত্তি অবস্থা। আমার মনে হয় এই বিষয়টা বুঝছো এখন? ইয়েস স্যার বুঝছি।
আচ্ছা, তাহলে আচ্ছা উপরে স্যার, উত্তেজিত হয় কেন স্যার? শক্তি শোষণ করে। ও আচ্ছা। মনে করো এখানকার শক্তি আছে, ধরো এর ধরলাম আমরা -2.176 ইন্টু 10⁻⁻11 জুল। 11 জুল না আর্ক, আচ্ছা যাই হোক, যে কোনো একটা আমরা ধরলাম এখানে এত জুল শক্তি আছে। ওকে, এত আর্ক মনে করো শক্তি। এখন এখান থেকে শক্তি যদি শোষণ করে উপরে যদি যায়, শক্তি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তো এখন এর শক্তির পরিমাণটা তো অতি নগণ্য, একটা ইলেকট্রনে অতি নগণ্য পরিমাণ শক্তি থাকে, বাট বাইরের পরিবেশে কি অনেক বেশি শক্তি আদান প্রদান হচ্ছে। তাহলে বাইরের পরিবেশ থেকে সহজেই ইলেকট্রন গুলো শক্তি শোষণ করে কি হতে পারে, উপরের শক্তি স্তরে যেতে পারে। আবার উপরের শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ, পরিবেশ আবার ওই ইলেকট্রন থেকে শক্তি কি নিতে পারে, নিয়ে কি হতে পারে, ও শক্তি ছেড়ে দিয়ে আবার এখানে চলে আসতে পারে। তাহলে এভাবে শক্তি শোষণ বিকিরণের যে বিষয়টা আসছে, এটা আমরা বোর পরমাণু মডেলে পড়বো। ঠিক আছে, আচ্ছা জি স্যার। বোর পরমাণু মডেলে এগুলো আমরা পড়বো। ওকে, তাই এটা একটু দেখবে তোমরা। রাদারফোর্ডের পরমাণু মডেলের বিষয়টা তো বললাম, 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড আলফা কণা মিশ্রণ পরীক্ষার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ প্রদান করেন। এই মতবাদ রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। যেগুলো বললাম, পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট, তো এ ভারী বস্তুগণকে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস বলে, এগুলো জানো। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট, এগুলা তোমরা নিজেরাই রিডিং করে নেবা। পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কেন এটা পড়ে নেবা, প্রশ্ন হতে পারে খতে। আর সৌরজগতের সাথে তুলনা করার যে বিষয়টা বললাম, যে সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলো যেমন ঘুরতে থাকে, তেমনি ভাবে ঠিক একই পরমাণুর কেন্দ্রস্থলে অবস্থিত নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। যেহেতু পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের ঘূর্ণন সৌরজগতের গ্রহগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তাই এই মডেলকে কি বলা হয়, সোলার মডেল বা সৌর মডেল বলা হয়। প্রশ্ন হতে পারে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার মডেল বলা হয় কেন। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। এই আকর্ষণ বল ও ঘূর্ণনের ফলে তৈরি কেন্দ্র বিমুখী বল সমান, ফলে পরমাণুটি স্থিতিশীল হয়। যে এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় যে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের বাইরে আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন গুলো থাকলেও পরমাণুটি কিভাবে স্থিতিশীল হয়। তো এর ক্ষেত্রে বলা হয় ওই যে কি, কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল এই দুটো পরস্পর সমান হওয়ার কারণে এই পরমাণুতে ইলেকট্রন গুলো পরমাণু থেকে কি ছিটকে যায় না বা নিউক্লিয়াসের দিকেও চলে আসে না, অর্থাৎ এটা কি থাকে, স্থিতিশীল থাকে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এগুলো তোমরা একটু দেখে নিবা, আজকে তোমাদের এই যে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। আচ্ছা, সীমাবদ্ধতা গুলো একটু দেখে নেই। আচ্ছা, 19 পড়ছো তোমরা, একটু লুকাইয়া বলো দেখি সীমাবদ্ধতা গুলো কি কি আছে। স্যার সীমাবদ্ধতা হচ্ছে কক্ষপথের মানে সঠিক আকৃতি সম্পর্কে বলতে পারেননি, এবং এই তারপরে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেননি, এগুলাই স্যার। আরো আছে, এগুলো একটু একটু জেনে নিবা পয়েন্ট আকারে, কয়টা পয়েন্ট আছে সেগুলো মাথায় রাখবা। অনেকগুলো বিষয় হতে পারে। একটা হচ্ছে কি, রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বর্ণালীর কোনো ধারণা পাওয়া যায় না বা ব্যাখ্যা পাওয়া যায় না। বর্ণালীর কোনো ধারণা বা ব্যাখ্যা নাই। পারমাণবিক বর্ণালী, পরমাণু থেকে কেন বর্ণ সৃষ্টি হয়। ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেন, শুধু কক্ষপথের কথা বলা আছে, কিন্তু কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা দেয়নি। আর রাদারফোর্ডের পরমাণু মডেল শুধু একটা ইলেকট্রন কিভাবে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তা বর্ণনা করতে পারলেও
একাধিক ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে বা কতটা কক্ষপথ আছে তার সংখ্যাও বলেন নাই, শুধু বলছেন কক্ষপথে আবর্তন করে। এখন একটা ইলেকট্রন থাক বা একাধিক ইলেকট্রন থাক, কিভাবে আবর্তন করে, ইলেকট্রন গুলো কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তার কোনো বর্ণনা দেননি, মানে একবার সংক্ষেপে কথাটা বলছে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়া নেই। তাহলে বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেয়া আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলে সেটা দেয়া নেই। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনকে সৌরজগতে সূর্য গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। আরো কিছু করবা? দেখো, এখন সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সাধারণত 4 শ্রেণীর নিরপেক্ষ। বাট পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন গুলো হচ্ছে, নিউক্লিয়াসটা হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত, আর বাইরে ইলেকট্রন গুলো হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে এখানে বলছে চার্জগ্রস্ত বস্তুর সাথে চার্জ নিরপেক্ষ বস্তুগুলোর তুলনা, এটা ঠিক হয়নি। আচ্ছা, আরো একটা বিষয় আছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য অনুসারে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন গুলো যদি নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করতেই থাকে, তাহলে এখন শোনো, বস্তু স্মরণ হলে কি শক্তি ব্যয় হয় না? স্মরণ হলে কাজ হয়, কাজ হলে কি শক্তি ব্যয় হবে তো। তাহলে যে কোনো বস্তু, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে যে কোনো চার্জগ্রস্ত বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে সেটা শক্তি বিকিরণ করবে, শক্তি ক্ষয় করবে। আর শক্তি বিকিরণ করলে তার শক্তি হ্রাস হতে 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 একসময় কি সেটা নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে যদি এরকমই ঘটতো, তাহলে পৃথিবীর সমস্ত পরমাণুর গঠনটা রাদারফোর্ডের পরমাণু গঠনের মতো হইতো না। তাহলে পরমাণুগুলো তো সবগুলো নিউক্লিয়াসে প্রোটনের সাথে একত্রে থাকতো, ইলেকট্রন গুলো। তো এটা যেহেতু হয় না, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে যেহেতু আবার কি এটা সঠিক, যে কোনো চার্জগ্রস্ত বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে ওই বস্তু তো সব সময় শক্তি বিকিরণ করবে, যতক্ষণ আবর্তন করবে ততক্ষণ শক্তি বিকিরণ করবে। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য অনুসারে রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন, এরকম পরমাণুর কোনো অস্তিত্ব থাকার কথা নয়। তার মানে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল অস্তিত্বহীন, এরকম কোনো পরমাণু পৃথিবীতে পাওয়ার কথা না। বিষয়টা কি বুঝছো? এগুলো পয়েন্ট আকারে মাথায় রাখবে। পয়েন্ট মাথায় না রাখলে যে কতটা হতে পারে, যে 5টা 6টার মতো পয়েন্ট মাথায় রাখবা, এটা 6 নম্বর পয়েন্ট। আচ্ছা, বোর পরমাণু মডেল পড়ছো না তোমরা? জি স্যার। এখান থেকেই কিন্তু বোর পরমাণু মডেল শুরু, যেখানে ম্যাক্সওয়েল বলছেন যে চার্জ বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে সেটা তো শক্তি বিকিরণ করার কথা। শক্তি বিকিরণ করলে ইলেকট্রন গুলো সব নিউক্লিয়াসে এসে জমা হয়ে থাকার কথা, কিন্তু জমা হয়ে থাকে না, এরকম পরমাণুর অস্তিত্ব নাই। আর যেহেতু পরমাণু মডেলে দেখা যায় যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা থেকে দেখা যায় যে অধিকাংশ আলফা কণা ভেদ করে যায়। যদি ভেদ করে যায় তাহলে অবশ্যই পরমাণুর ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে, পরমাণুর অধিকাংশ স্থানেই কি ফাঁকা। এখন ইলেকট্রন গুলো যদি সবগুলোই নিউক্লিয়াসে এসে থাকে তাহলে পরমাণুর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকার কথা না, আর আলফা কণাগুলো ভেদ করে যাওয়ারও কথা না। তাহলে আলফা কণা যেহেতু ভেদ করে যায় তাহলে পরমাণুর ভিতরে অবশ্যই ফাঁকা জায়গা থাকে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলো থাকবে, কারণ ইলেকট্রন গুলোর ভর অনেক কম, একবারে নগণ্য, 9.11 ইন্টু 10⁻⁻⁻ কি 28 গ্রাম একটা ইলেকট্রনের ভর, তাহলে অতি নগণ্য। আর আলফা কণার ভর কিন্তু বেশি, তাহলে 2টা প্রোটনের ভর আর 2টা নিউট্রনের ভর যোগ করলে যা পাওয়া যাবে সেটা আলফা কণার ভর। তাহলে ইলেকট্রনের ভর
আলফা কণার ভরের তুলনায় অতি নগণ্য হওয়ার কারণে আলফা কণার গতিপথে ইলেকট্রনগুলো কোনো বাধা সৃষ্টি করে না। কিন্তু যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে এসে থাকতো তাহলে এখানে ফাঁকা জায়গা থাকার কথা না, আর ফাঁকা জায়গা যদি না থাকতো তাহলে আলফা কণা ভেদ করে যাওয়ারও কথা না। তাহলে যেহেতু আলফা কণা পরমাণু ভেদ করে, সোনার পাত ভেদ করে যায়, অবশ্যই পরমাণুর অভ্যন্তরে ফাঁকা জায়গা আছে। তার মানে কি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যানুসারে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে এসে যে পতিত হবে এটা কখনো হবে না। তাহলে এখান থেকেই বোরের পরমাণু মডেলের শুরু। কিন্তু এই বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের সহকর্মী, থিসিসের সহকর্মী ছিল এবং রাদারফোর্ডের ছাত্র তিনি। নিলস বোর রাদারফোর্ডের ছাত্র। তাহলে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা করার সময় নিলস বোর সেখানে কি সহকর্মী হিসেবে ছিলেন। তো নিলস বোর ঠিকই ধরছেন যে আলফা কণা যেহেতু পরমাণু ভেদ করে যায় তাহলে অবশ্যই পরমাণুর ভেতরে ফাঁকা জায়গা আছে, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে পতিত হয় না। এখন নিউক্লিয়াসে যেহেতু পতিত হয় না তার কারণ কি হতে পারে? আর যদি বৃত্তাকার পথে ঘুরে, আবার বৃত্তাকার পথে ঘুরলে ইলেকট্রন গুলো অবশ্যই শক্তি বিকিরণ করবে। তাহলে শক্তিও বিকিরণ করে আবার নিউক্লিয়াসে পতিত হয় না। এই ধারণাটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় এটা নিয়ে তিনি কাজ করেন। তো তার আগে আরেকটা ধারণা তিনি এর সাথে ইনক্লুড করেন। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাথে ম্যাক্স প্লাঙ্কের আলোর কোয়ান্টাম তথ্য এটার সমন্বয় করেন, কোয়ান্টাম তথ্য নিয়ে কাজ করেন। আর ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তথ্যটা কি এটা আমরা পরে দিয়েছি, পরে একটু দেখে নেই। এটা পরে দেয়া আছে, অনেক পরে। এই নিচে দেয়া আছে। এই প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য বিষয়টা কি খেয়াল করো। যে প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য বলছে যে কোনো বস্তু থেকে আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে নির্গত বা বিকিরিত হয়। ম্যাক্স প্লাঙ্ক কি বলছেন যে একটা বস্তু থেকে যখন আলো নির্গত হয় তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে, যে অনেকগুলো ক্ষুদ্র 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 কি শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে, তাহলে এই প্যাকেটের সাথে এই প্যাকেট কি নিরবিচ্ছিন্ন না, বিচ্ছিন্নভাবে নির্গত হয়। আর ম্যাক্স ওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব কি বলছে যে কোনো বস্তু থেকে যখন বস্তু কি করে শক্তি বিকিরণ করে, কি বলছে ওই যে চার্জগ্রস্ত কোনো বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে এর ফলে শক্তি বিকিরণ হয়, আর বিকিরিত শক্তি কি হয় সতত বা নিরবিচ্ছিন্নভাবে বিকিরিত হবে। তাহলে এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বিকিরিত হয়, যে এর মাঝে কোনো গ্যাপ থাকবে না। তাহলে এটা সব সময় শক্তি বিকিরণ করতেই থাকবে। দুটার পার্থক্য কি বুঝছো তোমরা? জি স্যার। একটা সব সময় শক্তি বিকিরণ করে আর একটা কি বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে, তার মানে এর মধ্যে গ্যাপ আছে। আচ্ছা এখন কোনটা রাইট? তিনি বিচ্ছিন্নভাবে যেটা সেটা রাইট। তাহলে ম্যাক্স প্লাঙ্কের আলোর কোয়ান্টাম তথ্য এটাও রাইট, আর এটা 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 হচ্ছে কি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটাও রাইট। তবে ইনি কি বলছেন যে বৃত্তাকার পথে যদি আবর্তন করতেই থাকে তাহলে এটা কিছু শক্তি ব্যয় করতে থাকবে, ফলে তার বৃত্তাকার গতিপথ ছোট হয়ে যাওয়ার কথা। তো দুইটার মধ্যে সমন্বয় তিনি এইভাবে করছেন বিজ্ঞানী নিলস বোর, যে একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে যখন ইলেকট্রন আবর্তন করে
তাহলে এই বৃত্তাকার পথে আবর্তনকালে সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। আর যদি শোষণ করে তাহলে ওই বৃত্তাকার কক্ষপথ থেকে বাইরের আরো যে কক্ষপথ আছে, তাহলে একটা কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে না, অনেকগুলো কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতে পারে। তাহলে ইলেকট্রনের শক্তি অনুসারে বিভিন্ন কক্ষপথে আবর্তন করতে পারে। যদি শক্তি বেশি হয় তাহলে উপরের কক্ষপথে আবর্তন করবে, আর যদি শক্তি কম হয় নিচের কক্ষপথে আবর্তন করবে। তাহলে এভাবে তাদের মধ্যে শক্তি শোষণ বিকিরণ হবে। এখন একটা বিষয়, ইলেকট্রন একটা অতি ক্ষুদ্র বস্তু হওয়ার কারণে এটা সতত শক্তি শোষণ বিকিরণ করে। শুধু শক্তি বিকিরণ করে না, আবার শুধু শক্তি কি শোষণ করে না, সব সময় শক্তি শোষণ বিকিরণ করে। একটু শক্তি শোষণ করলো, কিছুক্ষণ পর আবার বিকিরণ করবে, শোষণ করলো আবার বিকিরণ করবে, শোষণ করলো আবার বিকিরণ করবে। তার মানে একটা বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন একটু তরঙ্গ আকারে চলে। কি আকারে চলে? একটা বৃত্তাকার কক্ষপথে একবারে কি স্ট্রেট যায় না, স্ট্রেট আবর্তন করে। তাহলে যখন শক্তি বিকিরণ করে তাহলে সে কি ভিতরের দিকে নিউক্লিয়াসের দিকে যাবে, আর যদি শক্তি একটু পরেই শোষণ করে পরিবেশ থেকে আবার উপরের দিকে যাবে। তাহলে কোনো কক্ষপথে আবর্তন করলে এর শক্তি সামান্য পরিবর্তন হয়, এত সামান্য যে এটাকে বলা যায় যে কোনো কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বিকিরণ করে না। তবে যদি খুব বেশি শক্তি শোষণ করে তবে ওই কক্ষপথে না থেকে সে কি করবে, একবারে উপরের কক্ষপথে যাবে। আবার খুব বেশি শক্তি বিকিরণ করলে নিচের কক্ষপথে আসবে। বিষয়টা কি বুঝছো? জি স্যার। তো ক্ষুদ্র ক্ষুদ্র যে প্যাকেটগুলো তিনি নাম দেন কি, প্ল্যাঙ্ক নাম দেন কি, যে কোনো বস্তু থেকে আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্ন ভাবে। তার মানে দেখো, এখান থেকে যখন একটু শক্তি বিকিরণ করলো, মাঝখানে কিছুটা গ্যাপ, তাহলে এই গ্যাপ যে সময়টা, সেই সময় সে কি করে, শক্তি শোষণ করে পরিবেশ থেকে, আবার কি শক্তি শোষণ করে। তারপর শোষণ করার পর একটু পর আবার কি শক্তি বিকিরণ করে, তারপর আবার কি পরিবেশ থেকে শক্তি শোষণ করে। তাহলে এ কারণেই এখানে নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি বিকিরণ করে না এবং নিউক্লিয়াসেও পতিত হয় না, কারণ ইলেকট্রনের শক্তি শোষণ বিকিরণটা নিরবিচ্ছিন্ন ভাবে চলতেই থাকে। আচ্ছা, প্লাঙ্কের মতে এই নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র শক্তিকে কি বলা হয়? কোয়ান্টাম বলে। তাহলে ওই যে ক্ষুদ্র যে প্যাকেট, আলোর কণাগুলোর যে প্যাকেট, আলোর কণা হিসেবে ক্ষুদ্র যে প্যাকেট আকারে শক্তি নির্গত হয়, এই প্যাকেটটার নাম কি? কোয়ান্টাম। আর অনেকগুলো প্যাকেটকে একত্রে কি বলবো আমরা? ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটকে একত্রে কি বলবো? এটাও কোয়ান্টাম। কোয়ান্টাম তাহলে বহু বচন, প্লুরাল যখন হয়ে যায় তখন হয়ে যায় কোয়ান্টা। তাহলে আলোর বা শক্তির ক্ষুদ্রতম একক হিসেবে কোয়ান্টামকে অভিহিত করা হয়, যা পরবর্তীতে আইনস্টাইন ফোটন নামে অভিহিত করেন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার যে প্যাকেট, এই প্যাকেটকে পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন ফোটন নামে অভিহিত করেন। বিকিরিত বা শোষিত আলোর শক্তি আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। এখন এই ক্ষুদ্র প্যাকেটগুলো যখন মুক্তভাবে বিকিরণ হয়, তো বায়ু মাধ্যমে এরা এই ক্ষুদ্র প্যাকেটগুলো কি স্ট্রেট যেতে পারে না, স্ট্রেট যেতে পারে না। আচ্ছা, মনে করো বায়ুতে যদি আমরা একটা বল ছেড়ে দেই, মনে করো মার্বেল ছেড়ে দিলাম, মার্বেলটা কি সোজা নিচে পড়ে না? জি স্যার। কিন্তু যদি একটা ছোট কাগজের টুকরা ছেড়ে দেই, কাগজের টুকরাটা কি সোজা নিচে পড়ে? জি স্যার। কাগজের টুকরা সোজা নিচে পড়ে না, খেয়াল করো নাই? না স্যার, সোজা পড়ে না। সোজা পড়ে না। কলম সোজা পড়বে, ঠিক আছে, কিন্তু কাগজের টুকরা দিলে দেখা যাবে যে ওটা কি হেলে দুলে এদিকে যায় ওদিকে যায়, এভাবে আস্তে আস্তে পড়ে। কারণ বাতাসে সে কি বাধা পায়, নিচে পড়ার সময় বাধা পায়। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট গুলো বায়ু মাধ্যমে স্ট্রেট যায় না, বরঞ্চ এগুলো কি তরঙ্গ আকারে প্রবাহিত হয়। আচ্ছা, এখন
এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কি বলে? তাহলে কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। তাহলে এই স্পন্দনের একটা কি নির্দিষ্ট দশা থেকে অপর নির্দিষ্ট দশার দূরত্বকে কি বলে? শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্বকে কি তরঙ্গ দৈর্ঘ্য, বা পাদবিন্দু থেকে পাদবিন্দুর দূরত্বকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য। আর মাঝখানে এই যে যে স্ট্রেট লাইন থেকে দেখি উপরে নিচে চলে যায় সেটাকে কি বলে? বিস্তার। বিস্তার। গুড। তো এগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো এখন দেখো, কোন ফোটন কণা যে যাবে, এই ফোটন কণার শক্তি বিকিরিত বা শোষিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ বিকিরিত আলোর শক্তি কম্পাঙ্ক যদি নিউ হয়, কি নিউ, তোমরা ফিজিক্সে হয়তো বা এফ দ্বারা পড়বা, ফ্রিকোয়েন্সি এফ, কেমিস্ট্রিতে আমরা পড়ি কি নিউ। তাহলে শোষিত আলোর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে ই সমান সমান কি দাঁড়াচ্ছে? এইচ নিউ। এইচ হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলে। প্লাঙ্কের ধ্রুবক বলে। আর এই সমীকরণটাকে বলা হয় প্লাঙ্কের সমীকরণ। সমীকরণকে বলা হয় প্লাঙ্কের সমীকরণ। তাহলে এইচ সমান সমান কি লেখা যায়? ই ডিভাইডেড বাই নিউ। তাহলে এইচ কে আমরা কি বলতে পারি? এইচ কে কি বলতে পারি? যে কোনো আলোর শক্তি এবং কম্পাঙ্কের অনুপাতকে কি বলা হয়? প্লাঙ্কের ধ্রুবক বলে। যে কোনো আলোর শক্তি, মনে করো শক্তি যদি কি এক্স হয়, তাহলে কম্পাঙ্ক হবে কি ধরো ওয়াই। তাহলে এইচ সমান সমান কি? তাহলে আলোর শক্তি যদি কি হয় এক্স হয়, কম্পাঙ্ক হবে ওয়াই। এখন শক্তি যদি কম্পাঙ্ক যদি বেশি হয়, কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, টোয়াইস ওয়াই হয়, তাহলে শক্তিও কি হবে? টোয়াইস এক্স। তাহলে অনুপাতটা সবসময় কি থাকবে? একই থাকবে। অর্থাৎ যে কোনো আলোর শক্তি এবং কম্পাঙ্কের অনুপাত স্থির বা ধ্রুব। এখন লাল আলো মনে করো, লাল আলোর যদি শক্তি কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি কি কম্পাঙ্ক যদি কি বেশি হয়, শক্তিও বেশি হবে। যদি বেগুনি আলো হয়, তার যদি শক্তি কি বাড়ে, তাহলে কম্পাঙ্কও বাড়বে, এরকম। তাহলে যে কোনো আলোর জন্য শক্তি ও কম্পাঙ্কের যে অনুপাত, এটা ধ্রুব থাকে। এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। ওকে। তাহলে যে কোনো আলোর শক্তি এবং কম্পাঙ্কের অনুপাত একটি ধ্রুব রাশি, যাকে কি প্লাঙ্কের ধ্রুবক বলে। আর ই হচ্ছে বিকিরিত আলোর শক্তি। এই বিকিরিত আলোর শক্তির একক কি? এসআই একক জুল, আর সিজিএস একক আর্ক। সিজিএস একক কি? আর্ক। 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, মানে 1 কোটি আর্ক। 1 জুল সমান সমান কি 10 টু দি পাওয়ার 7, মানে কি 1 কোটি আর্ক। 10 টু দি পাওয়ার 7 আর্ক, এটা মাথায় রাখবো। ওকে, আমরা মোটামুটি প্লাঙ্কের তথ্যটা জানলাম। এই যে আলোর কণাগুলো, এগুলো একটু আলোর ধারণা, এগুলো আপাতত তোমাদের দরকার নাই। আচ্ছা, তোমাদের বোর্ডের তথ্যটা পড়ার আগে একটু তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, এগুলো একটু ধারণা গুলো দেখবা। আর তরঙ্গ সংখ্যা কি জানো? স্যার তরঙ্গ সংখ্যা হচ্ছে, আচ্ছা কম্পাঙ্কটা কি বললা তোমরা? স্যার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে মনে করো n সংখ্যক পূর্ণ কম্পাঙ্ক সম্পন্ন হলো। এখন 1 সেকেন্ডে আলো কত দূর যায়?
ধরো 3 × 10⁸ মিটার যায়, তাই না? জি এখন স্যার। জি স্যার। এই দূরত্বটা তো অনেক বড় দূরত্ব, তাহলে এখানে n এর মানটা কি হবে? অনেক বড় হবে না? এই কম্পাঙ্ক জি সংখ্যার স্যার। মানটা কি অনেক বড় হবে? তাহলে অনেক বড় মান হিসাব করা অসুবিধাজনক। এজন্য আমরা কি করি, অনেক সময় 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেই কম্পাঙ্ক দিয়ে হিসাব না করে 1 মিটারে অথবা 1 সেন্টিমিটারে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেই হিসাবটাও করতে পারি। তাহলে 1 একক দৈর্ঘ্যে উৎপন্ন স্পন্দন সংখ্যাকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা। এটাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে প্রকাশ করা হচ্ছে নিউ দ্বারা। নিউ সমান সমান কি? এন কি পার সেকেন্ড। এন সংখ্যক স্পন্দন সম্পন্ন হচ্ছে প্রতি সেকেন্ডে। আর তরঙ্গ সংখ্যাটা কি? এখানেও এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে, সেটা কি পার সেন্টিমিটারে হতে পারে অথবা কি পার মিটারে হতে পারে। প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন তরঙ্গ স্পন্দন সংখ্যাকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা। বোঝা গেছে কি তোমাদের? জি স্যার। তাহলে আলো যদি সি সেন্টিমিটার, মনে করো সি সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে নিউ সংখ্যক কম্পাঙ্ক তৈরি করে, তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে? n/s। নিউ বাই সি। এখানে সি সেন্টিমিটার দূরত্বে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে নিউ সংখ্যক, তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে উৎপন্ন স্পন্দন সংখ্যা কি হবে? নিউ বাই সি না? মনে জি করো স্যার। 10 জি স্যার। সেন্টিমিটারে উৎপন্ন করে 20টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাহলে 1 সেন্টিমিটার কি উৎপন্ন করবে? 20/10, তার মানে 2টি। এটা কি বুঝছো? জি স্যার। তার মানে জি স্যার। নিউ বার সমান সমান হচ্ছে দাঁড়ায় কি? নিউ ডিভাইডেড বাই কি? সি। নিউ বাই সি। আবার আমরা জানি কি, এমনি বেগ সমান সমান এফ ল্যামডা জানি। তরঙ্গ যখন তৈরি হয় ভি সমান সমান কি? এফ ল্যামডা না তরঙ্গের বেগ? আলো যেহেতু তরঙ্গ আকারে চলে, আলোর বেগ সি সমান সমান কি? নিউ ল্যামডা। তাহলে আমরা এফ এর জায়গায় এখানে ব্যবহার করতেছি আলোর জন্য নিউ, আর ভি এর পরিবর্তে ব্যবহার করতেছি কি? সি, আলোর বেগ। তাহলে সি সমান সমান কি লেখা যায়? নিউ ল্যামডা। তাহলে নিউ ডিভাইডেড বাই নিউ ল্যামডা, নিউ নিউ ক্যান্সেল, তাহলে 1/λ। তার মানে নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি। তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি এগুলো তোমরা জানো। সি সমান সমান নিউ ল্যামডা, আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এগুলো জানো না? মুখস্থ করে ফেলবে। জানি স্যার। ওকে, জি স্যার জানি। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, এমনিতে সহজ উদাহরণ। ওয়েভ লেংথ ল্যামডা সমান সমান 0.5 সেন্টিমিটার, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 2 সেন্টিমিটার। আচ্ছা, এখানে 4টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি পূর্ণ স্পন্দন একটা? তাহলে এখান থেকে এই পর্যন্ত আরেকটা পূর্ণ স্পন্দন, আরেকটা পূর্ণ স্পন্দন, এখান থেকে এই পর্যন্ত আরেকটা পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন করা সম্পন্ন হয়েছে 3টা। 4টা। 1 স্যার জি 4টা। স্যার। 2 3 4, তাহলে 4 সাইকেল। আচ্ছা, কে সমান সমান 4 সাইকেল ওভার 2 সেন্টিমিটার, তাহলে 2 সাইকেল পার সেন্টিমিটার। তাহলে আমাদের পূর্ণ স্পন্দন সংখ্যা এন সমান সমান এখানে কত? এন ধরছে, এখানে কে ধরছে, তাহলে 4টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে। আচ্ছা, আর ল্যামডা হচ্ছে কত? 0.5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা বের করব কি, এটা একটা বিষয়। তাহলে 2 সেন্টিমিটার দূরত্বে উৎপন্ন হয়েছে কি? 4টা পূর্ণ স্পন্দন।
তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে কি হবে? নিউ বার সমান কি হবে? 4 ডিভাইডেড বাই কি? সি হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব 2। তার মানে 2 এই চক্র, পূর্ণ চক্র স্পন্দন হচ্ছে কি? সাইকেল পার কি? সেন্টিমিটার, পার সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি? সাইকেল পার সেন্টিমিটার, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার একক, তরঙ্গ সংখ্যার একক। বুঝা গেছে? Yes, sir. অথবা আরেকটা হতে পারে কি, যে ওই যে নিউ বার সমান কি 1/λ না? তো এখান থেকে এটা হচ্ছে টোটাল কি 2 সেন্টিমিটার, তাহলে 4 সাইকেলের দূরত্ব। এখন যদি এটা কি এখান থেকে এটা কত হবে? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে অতিক্রান্ত দূরত্ব কত হবে? বলো দেখি। তাহলে এটা টোটাল হচ্ছে কি 4 সাইকেল। তাহলে 4টা পূর্ণ স্পন্দন সম্পন্নের জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 2 সেন্টিমিটার। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কি, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে অতিক্রান্ত দূরত্ব কত? 2 ডিভাইডেড বাই 4 সমান কি? 0.5 সেন্টিমিটার। এটা কি বুঝছো? জি স্যার। মৌলিক বিষয় সহজ, কিন্তু কি এটা না জানলে অন্য বিষয়গুলো ভালো জানবা না। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে অতিক্রান্ত দূরত্ব 0.5 সেন্টিমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে কি 0.5 সেন্টিমিটার। আমার মনে হয় এগুলা ফিজিক্সেও পড়ছো, আমার এগুলা ধারণা দেওয়ার দরকার ছিল না, তারপর একটু জানাই দিলাম। আচ্ছা, কম্পাঙ্কের বিষয়টা তো জানোই, তারপরও একটু বলি যে প্রতি সেকেন্ডে উৎপন্ন স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। একে নিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি সমান নিউ ল্যামডা, নিউ সমান কি হবে? সি বাই ল্যামডা। তাহলে আলোর বেগ আর যদি কি তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে, তাহলে ওই আলো থেকে আমরা কি কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে নিউ বার সমান সি বাই ল্যামডা। ওকে, এখানে একটা বিষয়, এই যে ওয়েট, পিরিয়ড, প্রেসার, টাইম, এগুলা এখন দরকার নাই, তোমরা তরঙ্গ থেকে এগুলা জানো আর কি। ওই যে স্পন্দন গুলো, আর স্পন্দন, তারপর লম্বিক স্পন্দন, ওগুলো ফিজিক্সে পড়ছো? আচ্ছা, যাই হোক, আমরা আর এটাতে যাচ্ছি না। এগুলা তোমরা এমনিতেই হচ্ছে একটু দেখে নিবা। তোমাদের পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো, তোমরা হচ্ছে এই ম্যাথ গুলো করে ফেলবা। গাণিতিক সমস্যা 1, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেয়া আছে। এখানে মূল সমস্যাটা হচ্ছে এই যে ন্যানোমিটার স্কেলে দেয়া আছে তরঙ্গ সংখ্যা আর কম্পাঙ্ক বের করতে হবে। এখন ন্যানোমিটার থেকে আমরা তো সবগুলো হিসাব করতে পারবো না। মনে করো বের করব তরঙ্গ সংখ্যা, তাহলে নিউ বার সমান কি 1/λ, মান বসাই দিলাম 1 ডিভাইডেড বাই 3.96 ইন্টু 10 টু দি পাওয়ার কি -2। এটা কি আসবে? এককটা কি আসবে? সাইকেল পার ন্যানোমিটার, সাইকেল পার ন্যানোমিটার। এখন এটাকে আমরা পার সেন্টিমিটার পার মিটারে কিভাবে নিয়ে যাব? তাহলে আমাদের ন্যানোমিটারের সাথে সম্পর্ক কার জানতে হবে? মিটারের। 1 মিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, এটা জানা আছে তোমাদের। আর 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট। 10 টু দি পাওয়ার 7 দেখবা প্রথমেই পিডিএফ ফাইলের উপরে এই ছোট ছোট বিষয়গুলো দেয়া আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। খেয়াল করো। বোরের রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের পরেই এই যে এখানে দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে শক্তির একক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ও বর্ণ,
তরঙ্গ দৈর্ঘ্যের এগুলো পরে মুখস্থ করাবো, আপাতত এটা দেখবা। এই দৈর্ঘ্যের একক পরিবর্তনের জন্য প্রয়োজনীয়, খুবই ইম্পর্টেন্ট। 1 মিটার সমান 10 কি, এটা ডেসিমিটার, 100 সেন্টিমিটার, 1000 মিলিমিটার, তারপর 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা লেখা যায় 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার, 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার, 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, 10 টু দি পাওয়ার 10 আর্মস্ট্রং। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা একবারে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা আজকে হচ্ছে প্লাঙ্কের তথ্যটা জানলাম, বোরের পরমাণু মডেলটা নিয়ে আমরা নেক্সট দিন একটু মোটামুটি আলোচনা করব। তো তোমরা তারপরে হচ্ছে কি ভিডিওগুলো দেখে রাখবা। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি স্যার। ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার কোন এইচডব্লিউ দিবেন? হ্যাঁ, এইচডব্লিউ দেবো। ওই যে এইচডব্লিউ তো বলে দিলাম একটু।